মতিউরের যোগসাজশে শত কোটি টাকার মালিক বলে যান রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। ৩ বছরে ৫০০ ভরি স্বর্ণ কেনার অভিযোগ। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। ৫৬% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য মেধাবীদের সাথে। কোটা আন্দোলনে উত্তাল সারা দেশ, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ। কর্মবিরতিতে তৃতীয় দিনে অচল বিশ্ববিদ্যালয়। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে হামলা, আহত ১০। কোটা আন্দোলনকারীদের উপর ভর করেছে বিএনপি, মন্তব্য কাদেরের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া ওএসডি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। গ্রামে বাড়ি, ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ ও হীরার গয়না। পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র ৩ বছরে। দুদকে অভিযোগ পড়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে আদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব। আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার। ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর ১০ জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয়, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে ২০০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। ২০২০ সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ ১ বছর আগে এই ফ্ল্যাট কিনেন। ১,৩০,০০,০০০ টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় ৬৮ লাখ। ঋণ নিয়েছে ৬০ লক্ষ টাকা। গ্রামে ২ তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ৫০০ ভরি স্বর্ণ আর ৫০ ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। ২০২২ সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন ১০ লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোন আলাপে। প্রোগ্রাম ঠিক আছে? আচ্ছা, কালকে যাই। ওকে। আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হবো কোনো পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে। কালকে মনে হয় পারবো না, তাহলে ১৩ তারিখ। ১৩ তারিখ মন খারাপ হলো? না, অসুবিধা নেই। না, একটু মানে শুক্রবার তো, কি মানে কোনো খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো। আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু, যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু, তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক, তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। ভাইয়া, নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। ভাইয়া, আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংসদে বাজেট সমাপনী অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার ওই একটাই চিন্তা যে এই দেশের মানুষ, তারা যেন তাদের জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারেন। আর আমি সেই কাজটাই করে যাচ্ছি। যুদ্ধের পর একটা বিধ্বস্ত দেশ, কোটি কোটি মানুষ গৃহহারা,
জাতিপিতা কি বলেছিলেন, আমি কোট করছি। তিনি বলেছিলেন, আমাদের বাসস্থান সমস্যা একটা বিরাট সমস্যা। অতীতের পরিকল্পনা বিশারদরা বাংলা দেশের জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে ন্যূনতম গুরুত্বপূর্ণ দিক এই বাসস্থান সমস্যার সমাধানে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। ফলে রৌদ্র, বৃষ্টি, ঝড়, বন্যার মধ্যে আমাদের জনসাধারণের বিরাট অংশ আজ অস্বাস্থ্যকর ও নিরাপত্তাহীন পরিবেষ্টনীর মধ্যে বসবাস করছে। স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ফলে সমস্যাটি আরও প্রকট রূপ ধারণ করেছে। তাই গ্রাম ও শহরে জনসাধারণের বাসস্থান সমস্যার সমাধানের জন্য সরকার ইতোমধ্যে কর্মসূচি প্রণয়নের কাজে হাত দিয়েছেন। উদ্বাস্তু পুনর্বাসনের পাশাপাশি গ্রামে ও শহরে পরিকল্পিত বাসস্থান নির্মাণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 লাখ পরিবারের জন্য সরকারি তত্ত্বাবধানে নতুন বাসগৃহ নির্মাণের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী 5 বছরে এগুলি কার্যকরী করা হবে। আনকোট। 73 সালে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে জাতিপিতা এই কথা বলেছিলেন। মাননীয় স্পিকার, ঘাতকের নির্মম বুলেটে যখন জাতিপিতাকে আমরা হারালাম, এরপর যারা এসেছিল ক্ষমতায় তারা কিন্তু কিছুই করেনি। আপনি দেখেন ছবিগুলি, আমরা যারা এখানে স্বজনহারা, আমাদের এখানে অনেকেই কিন্তু আছে, সব পরিবারের সদস্যরা অনেকেই এখানে উপস্থিত। আমার প্রশ্ন, আমি গিয়েছিলাম কুড়িগ্রাম চিলমারিতে বাসন্তীকে দেখতে, যে বাসন্তীর জালপথ ছবি নিয়ে দুর্ভিক্ষের কথা বলে আমার বাবাকে হেয় করতে চেয়েছিল। সেই বাসন্তীরা আমার বাবার রক্ত নেওয়ার পর তারা ভালো আছে কিনা দেখতে, দেখলাম বাসন্তীর মা পড়ে আছে একটা কুড়ি ঘরে, মাছি বন বন করছে। আর বাসন্তী মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে বসে আছে মাটিতে। আমি খালি জিজ্ঞেস করলাম, আমার বাবা মা ভাইয়ের রক্ত নিয়েও বাসন্তীদের ভাগ্যের পরিবর্তন হলো না কেন? তার মা এখনো এই ভাঙা একটা ঘরের মধ্যে কেন? বাসন্তী কেন এই অবস্থা পড়ে আছে? সে উত্তর দেবার কেউ ছিল না, উত্তর পাইনি। আমি জানি উত্তর পাবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। 96 সালে সরকার আসার পর থেকে ঠিক বাবার যে স্বপ্ন, জাতিপিতা বাংলাদেশের মানুষকে নিয়ে যে ভাগ্য পরিবর্তনের পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপই হাতে নিই। সেই 97 সালে ঘূর্ণিঝড়ে প্রথম যখন আমি যাই, সেখানে সেন্ট মার্টিন দ্বীপে কোনো খাস জমি নাই। 70টা পরিবার সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত, তাদের কোনো বাসস্থান নেই। তা আমি সিদ্ধান্ত নিয়ে বাসস্থান তৈরি করে দেব। আমার আওয়ামী লীগের নেতা, এই যে তার ছবি ওখানে আছে, তিনি আমাকে বললেন যে মা আমি জমি দেব, তুমি ঘর করে দেবো, আমি জমি দেবো। আমি নৌবাহিনীকে দায়িত্ব দিলাম, কারণ ওখানে ঘর বানাবার মতো অবস্থা ছিল না। আমাদের নৌবাহিনী তারা কক্সবাজারে ঘরগুলি তৈরি করে জাহাজে করে নিয়ে সেই ব্যারাক, আমরা ব্যারাক করে দিয়েছিলাম, অল্প জায়গায় বেশি লোক দেওয়া, সে ব্যারাক হাউস নির্মাণ করে তাদেরকে আমরা পুনর্বাসন করি। এবং এরপর সারা বাংলাদেশেই আমি এই কাজ শুরু করি, যে সমগ্র বাংলাদেশে ভূমিহীন গৃহহীন মানুষের তাদের তালিকা করা, তার জন্য একটা ফান্ড তৈরি করা এবং আশ্রয়ণ প্রকল্প নাম নিয়ে একটা প্রকল্প গ্রহণ করি। সেখানে এই প্রকল্পে ব্যারাক হাউস নির্মাণ, যেটা সেনাবাহিনী এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলি নির্মাণ করে দেওয়া শুরু করে। সেইভাবেই আমরা বিনা পয়সায় এই ভূমিহীনদের মাঝে আমরা ঘর দেওয়া শুরু করেছি। বিনামূল্যে তাদের শুধু ঘর না, ঘর তাদের জন্য তাদের কিছু ঋণের ব্যবস্থা, ট্রেনিংয়ের ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই আমরা করেছি। এবং এই প্রকল্পটা প্রধানমন্ত্রী দপ্তর থেকে সরাসরি এটা মানে পর্যবেক্ষণ করা হতো, দেখা হতো। এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা এই 97 সাল থেকে এই পর্যন্ত এই যে আশ্রয় প্রকল্পের ঘরগুলি আমরা করে দিচ্ছি, তাতে প্রায় 8,67,977টি ভূমিহীন পরিবারকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। এবং সেটা আমাদের সম্ভব হয়েছে এই প্রকল্প নেওয়ার ফলে। মাননীয় স্পিকার, এখন বাংলাদেশে 58টি জেলা, 464টি উপজেলা,
সেখানে কোনো ভূমিহীন গৃহহীন না, তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে। আমরা শুধু ওই তালিকাই নিয়ে না, তালিকা নেবার পরেও আমি আমাদের কৃষক লীগের এক কর্মীকে নিয়োগ করেছিলাম যে এরপরেও সে ঘুরে ঘুরে, আমি এক একটা জেলা দিয়ে দিতাম যে এই জায়গায় ঘুরে দেখাসো আর কেউ বাকি আছে কিনা, তালিকা এনে দিত, আবার তাদের জন্য ঘর করে দিচ্ছে এবং সেটা এখনো আছে। এইভাবেই আমরা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সেই 1997 সালে যেটা শুরু করেছিলাম তখন আমরা 1,59,848টি পরিবারকে পুনর্বাসন করেছি এবং তাদেরকে সব রকম তাদের সঞ্চয় ব্যবস্থা, তাদের কোঅপারেটিভ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এরপরে আসলে আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানেও একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে, এটা নিয়ে অনেক কিছু হয়। যাই হোক, খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেখা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে। দর্শক, যেমনটি শিরোনামে আপনাদের জানিয়েছিলাম, মতিউরের যোগসাজশেই শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। এ বিষয়ে আরো জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রতিদিনই আমরা দেখছি যে দুর্নীতিবাজদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই যে আরজিনা খাতুনের কথা আমরা বলছি, এত সম্পদের মালিক তিনি কিভাবে হলেন? আসলে দেখেন, দুর্নীতি হচ্ছে এটা একটি জ্যামিতিক ভাবে বৃদ্ধি পায়। সেটা হচ্ছে দুর্নীতি কখনো একা করা যায় না, দুর্নীতি একটি সিস্টেমের মাধ্যমে হয়। একটা চেইনে যে কয়জন লোক থাকে, সেই কয়জন লোক যখন সম্মতি হয় যে তারা একটি কাজ বেআইনিভাবে করবেন এবং এখান থেকে অর্থনৈতিক সুবিধা নেবেন, তখনও দুর্নীতি হয়। এই চেইনের মধ্যে যদি একজন লোকও বেঁকে বসে তাহলে কিন্তু সেখানে দুর্নীতি হয় না, করাটা কঠিন হয়ে যায়। তো আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এই যে আরজিনা খাতুন এবং মতিউর রহমানের সাথে যে ব্যক্তিগত যে সম্পর্ক জায়গাটা, সেই জায়গা থেকে তারা আসলে ওখানে যে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মূলত তারাই নিয়ন্ত্রণ করতেন, এই আরজিনা খাতুন। তার বিরুদ্ধে আমি যখন অনুসন্ধান শুরু করার পরে আমি তার সাথে কথা বলেছি। কথা বলার পরে অভিযোগ যেভাবে এসেছে, আমরা সাধারণত একটা অভিযোগ পেলে সব অভিযোগ ওইভাবে আমরাও বিশ্বাস করি না, যাচাই বাছাই করি। তার ক্ষেত্রে আমার কাছে একটু, যখন তিনি বললেন যে এই অভিযোগ একেবারেই তার পরিবার থেকে এগুলো বেরিয়ে আসছে তথ্যগুলো, তখন আমার কাছে এটি আরও ভয়ঙ্কর মনে হয়েছে। কারণ আপনার ঘর থেকে যদি কোনো তথ্য বেরিয়ে আসে, বুঝতে হবে সেটি সঠিক তথ্য, এই তথ্য মানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সেই জায়গায় এই যে একজন কর্মকর্তা, স্পেসিফিকলি অভিযোগগুলোতে বলে দেওয়া আছে যে তিনি কোন সময়, কোন সালে, কবে, কোন তারিখে তিনি কোন জায়গা থেকে স্বর্ণ কিনেছেন। তার এখানে একটি অভিযোগ আমি যদি আপনাকে বলি, যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে তিনি আপন জুয়েলার্সের উত্তরা শাখা থেকে 100 ভরি স্বর্ণ কিনেছেন। এটি তিনি যেটি মিন করেছেন, তার কথায় মনে হয়েছে যে তার হাজব্যান্ড বলেছেন, এই অভিযোগগুলো দিয়েছেন। যেহেতু তার সাথে এনবিআর কর্মকর্তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, সেখানে তাদের পারিবারিক একটি কলহ হতে পারে। যদি তারই দেওয়া তথ্য হয়ে থাকে তাহলে এই তথ্যটা আমাদেরকে আপাতত বিশ্বাস করে নিতে হবে, যেহেতু কোন শাখা থেকে কিনেছেন। এবং তিনি মিরপুরে যে ডায়মন্ড ওয়ার্ল্ড আছে সেখান থেকে 50 ভরি ডায়মন্ডের অলংকার কিনেছেন। এখন এই যেগুলো কিনেছেন, এগুলো কেনার জন্য টাকার প্রয়োজন হয়েছে। তার যে বেতন, সেই বেতনে আমার মনে হয় না এগুলা এত অলংকার তিনি কিনতে পারেন। সেই জন্য তিনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন। আর আশ্রয় নেওয়ার জন্য তাকে যে শেল্টার দিয়েছেন, তার যে শেল্টার দাতা, সেটি হচ্ছে যাই এই যে মতিউর রহমান সাহেব। সেই মতিউর রহমানরা যখন শেল্টার দেয়, তখন আসলে নিচের যে সমস্ত কর্মকর্তারা থাকে তারা দুর্নীতি উদ্বুদ্ধ হয়, সুযোগ পেয়ে যায়, দুর্নীতির বিস্তার আরও বাড়ে। আর আমি আরেকটি কথা বলে, সেটি হচ্ছে আমরা আজকের এই নিউজে সেটি আনে নাই। এই যে আরজিনা খাতুন, তিনি শুধু মতিউর না, আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, এনবিআরের আরও বড় কর্মকর্তা আরও জায়গায় এখনো দায়িত্বে আছেন, তার সাথেও তার ব্যক্তিগত একই রকম সম্পর্ক আছে। তো মহিউদ্দিন, আপনি বলছিলেন যে আসলে দুর্নীতি একা একা করা যায় না, এর মধ্যে একটা চক্র থাকে, একটা সিন্ডিকেট থাকে। সিন্ডিকেট কিংবা চক্র কারা নিয়ন্ত্রণ করে? সিন্ডিকেট চক্র মূলত নিয়ন্ত্রিত হয় যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে, ওইখানে তারা তাদের স্বার্থে এই সিন্ডিকেটগুলো গড়ে নেয় এবং পরবর্তীতে তারা হয়তো আরও উপর থেকে শেল্টার নেয়। শেল্টার নেওয়ার জন্য আমাদের দেশে যেগুলো অলরেডি প্রচলিত সবাই জানে, তারা সেই জন্য উপঢৌকন দেওয়া হয়। উপরের দিকে দেখা যায় এখানে যদি 500 কোটি টাকার দুর্নীতি হয়, সেই জায়গা থেকে 100 কোটি টাকা যেই জায়গাগুলো থেকে ব্যারিকেড দেওয়ার সম্ভাবনা আছে, যেই জায়গাগুলো থেকে ডিস্টার্ব করলে
করলে তারা দুর্নীতি করতে পারবে না, ওই সমস্ত জায়গাগুলোতে তারা এই সমস্ত টাকাগুলো পাঠিয়ে দেয়, যার কারণে এই লোকগুলো লাগাম টেনে দেওয়া হয় না, তাদেরকে আরো সুযোগ করে দেওয়া হয় দুর্নীতি করার। আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো কি দুর্নীতির শেকড়ে পৌঁছাতে পারছে না? দুর্নীতির শেকড়ে পৌঁছানোর এখন আপনি যেটি দেখছেন সেটি হচ্ছে ওই যে আপনার একটি সমুদ্র থেকে এক ফোঁটা পানি যেরকম সেটি মনে হচ্ছে। সর্বোচ্চ আপনি যদি এখন হাতে গোনা কয়েকজনের নাম বলেন যেগুলো আলোচনা হচ্ছে, এদের সংখ্যা ৬-৭ জন, ৮ জন, ১০ জন মধ্যে আছে। আর আপনি যদি এটি দুর্নীতি দমন কমিশনের কথা বলেন, সেই সংস্থার মধ্যে আপনার অনুসন্ধান চলছে কত, আপনার ২৫০০-এর মতো, ২৫০০ লোকের অনুসন্ধান চলছে, আর মামলা তদন্ত চলছে ৪,০০০-এর মতো, সব মিলে আপনার ৬,০০০-৭,০০০ লোক। আপনি যদি শুধু ঢাকা শহর একটি গলিতে দাঁড়ান, দুর্নীতি দমন কমিশনের সামনে যে গাড়িগুলো চলে, আপনি যদি ওখানে দাঁড়িয়েও যদি জিজ্ঞেস করেন, তাহলেও আপনি প্রতিদিন ২০০ থেকে ৩০০ লোক পাবেন যাদের আয়ের সাথে ব্যয়ের কোনো সম্পর্ক নাই এবং তাদের যে সম্পদ সেটার কোনো সম্পর্ক নাই। এটি একেবারেই সামান্য, এটা শেকড়ে তো আর আমার মনে হয় না এখনো যাচ্ছে। যদি যেভাবে এখন শুরু করেছি এটি যদি অব্যাহত থাকে এবং কোনো জায়গা থেকে যদি ওহী নাজিল না হয়, তাহলে হয়তো দীর্ঘমেয়াদী অভিযানটা অব্যাহত থাকলে আমার মনে হয় যে শেকড়ে যেতে পারবে। ওহী নাজিলের যে প্রসঙ্গের কথা আপনি বলছিলেন, কোথা থেকে ওহী নাজিল হয়? আচ্ছা, সেটি আসলে অনেক গভীর আলোচনা এবং অনেক উপরে আলোচনা। এটি কোন জায়গা থেকে হয়, কিভাবে হয়, যাদের উপরে নাজিল হয় তারাও জানেন, আর যারা নাজিল করেন তারাও জানেন। তাহলে কি আমরা ধরে নেব এখনো রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে? নিঃসন্দেহে আপনি যেই কজন দেখেছেন একেবারেই ছোট। আপনি যেটি বলছেন যে ১,০০০ কোটি টাকা, ৫০০ কোটি টাকা যে কয়েকটা এসেছে, এটা নিয়ে আমরা মিডিয়ার লোকজনও খুব লাফালাফি করছে, মানুষও খুব তৃপ্তির ঢেকুর তুলছে। আসলে আপনি আরো ভিতরে যান, আপনি যদি এটি আমলাদের থেকে বের হয়ে আপনি রাজনীতিকদের কাছে যান, আপনি তারপরে ব্যবসায়ীদের মধ্যে ঢুকেন, আপনি দেখবেন আরো বড় বড় রহস্য বের হয়ে আসবে এদের কাছ থেকে। দুদকের প্রসঙ্গে আপনি বলছিলেন মহিউদ্দিন, আমরা দেখছি যে দুদক অনেকের বিষয়ে তদন্ত করছে কিংবা অনুসন্ধান করছে, কিন্তু অভিযুক্তরা এরই মধ্যে কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। শাস্তি নিশ্চিত করবে কে? আমার কাছে এখন দুর্নীতি দমন কমিশন যেভাবে ড্রাইভ দিচ্ছে, আমার কাছে এই ড্রাইভে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। সেটি হচ্ছে, ধরেন তারা মামলা করছে অথবা অনুসন্ধান করছে। দুর্নীতি দমন কমিশন কিন্তু কোনো আসামিকে গ্রেফতার করার জন্য মামলা করা লাগে না, তারা অনুসন্ধান পর্যায়ে গ্রেফতার করতে পারে। যেই কয়েকটি আলোচিত মতিউর, বেনজির থেকে শুরু করে যে কয়েকটি অভিযোগ তারা অনুসন্ধান শুরু করেছে, তারা কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। তো সেই জায়গায় এবং সম্পদগুলো জব্দ করছে। আমরা যদি দেখি বিআইডব্লিউটির এক কর্মকর্তার সম্পদ জব্দ করেছে, হয়তো আগামী সপ্তাহে আরেকজন কর্মকর্তার সম্পদও জব্দ হবে। কিন্তু সেটি হচ্ছে, কিন্তু আসামিগুলোকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? দুদকের এই এখতিয়ার কিন্তু রয়েছে যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সে জারি করতে পারে এবং হচ্ছে গ্রেফতারের একটা এখতিয়ার রয়েছে। এখতিয়ার রয়েছে এবং দুদকের কিন্তু নিজস্ব থানাও আছে, নিজস্ব জেলখানা আছে, হাজতখানা আছে। আপনি আসামিদের ধরে নিয়ে ওখানে রাখতে পারবেন, যদি আপনার 1 রাত 2 রাত রাখতে হয় আদালতের কাছে দেওয়ার আগ পর্যন্ত, সেগুলো আছে। কিন্তু সেই সুযোগটি এখনো কেন দুর্নীতি দমন কমিশন নিচ্ছে না আমি বুঝতে পারছি না। যেহেতু সরকারের উপর থেকে বারবার করে বলে দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন তারা দুর্নীতিবাজদের ছাড় দিবেন না, তারপরে আমার মনে হয় যে দুর্নীতি দমন কমিশনের এই সুযোগটা এখন নেওয়া উচিত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং অনুসন্ধান শুরু করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা উচিত। তারা যেন দেশের বাইরে চলে যেতে না পারে। সম্পদ বাজেয়াপ্ত করবে সেটি ঠিক আছে, সেটি করুক, এবং তাদেরকে আইনের আওতায় আনাটাও আমার মনে হয় জরুরি হয়ে পড়েছে। সে প্রত্যাশা আমাদেরও থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী মহিউদ্দিন আহমেদ। দর্শক, স্টুডিওতে আলোচনায় ছিলেন সহকর্মী মহিউদ্দিন আহমেদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে চাকরি প্রার্থীরা। এর মধ্যে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে। আর ময়মনসিংহে অবরোধ করা হয় রেলপথ। এ সময় বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বেলা 4টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে সমবেত হয় আন্দোলনকারীরা। এর আগে বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শাহবাগ সহ পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে স্লোগান, আরেকদিকে যানজটে বসে কেউ ঘুমায়, আবার কেউ বাদাম খেয়ে সময় পার করে কয়েক ঘন্টা। গণতান্ত্রিক একটি দেশে 56% 55% কোটা কখনোই থাকতে পারে না। মেধাভিত্তিক আমাদের সবাইকে চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে আমরা আজকে রাজপথে আছি। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। সরকারি চাকরির প্রথম থেকে 4র্থ শ্রেণীতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য মেধাবীদের সাথে। হাইকোর্ট যতদিন পর্যন্ত না
18 পরিপত্র পুনর্বহাল করতেছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। এছাড়া কোটা বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে তৃতীয় দিনের মতো অচল প্রতিটি ক্যাম্পাস। আন্দোলন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। জানান, কারো কথায় বন্ধ হবে না যৌক্তিক আন্দোলন। মাসারুল ইসলামের প্রতিবেদন। নতুন শিক্ষার্থীর পদচারণায় সরব থাকার কথা ছিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু শিক্ষকদের কর্মবিরতিতে কার্যত অচল সব প্রতিষ্ঠান। ক্লাস পরীক্ষা না হয় উদ্বিগ্ন নবাগত সহ সব শিক্ষার্থী। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমরা এখন পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে ক্যাম্পাসে থাকবো নাকি বাসায় যাব, কবে ক্লাস শুরু হবে, এটা আমরা সত্যি একটা বিভাগের মধ্যে আছি। প্রত্যয় স্কিমকে কেন্দ্র করে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ জানান শিক্ষকরা। আমরা খুব ব্যথিত হয়েছি। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক, আপনাকে আমরা মনে হচ্ছে আপনি অযৌক্তিক কথা বলেছেন, আমরা যৌক্তিক। সুতরাং আমরা মনে করছি যে এভাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি কথা না বলে আপনি কতটা যৌক্তিক তা বোঝানোর জন্য আমাদের সাথে বসুন, আমরা সেই আহ্বান জানাচ্ছি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলে উড়িয়ে দেন তারা। গতকালকে একটা বিজ্ঞপ্তি এসেছে, তারা কিন্তু আন্দোলনের যৌক্তিকতাটা সেখানেই স্বীকার করে নিয়েছে, তবে পদ্ধতিটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন কি কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা না। মহাসড়কের যে আত্মশ্লাঘা করছেন সেটাকে যদি সাস্টেইনেবল করতে চান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানব সম্পদ তৈরির যে প্রচেষ্টা নিচ্ছেন সেইটি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষ এবং গবেষণাগারে ফিরিয়ে যেতে প্রস্তুত করুন। এদিকে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জানান, বৈঠকে দাবির সুরাহা না হলে চলবে আন্দোলন। উনি ব্যাপারগুলো জানছেন, শুনছেন, এবং উনি বলে আমি জানিও ব্যাপারটা, তো আমি বলছি প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলে আনতে হবে, আমাদের সুপার গ্রেডটি দিতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অনিশ্চয়তার মুখে পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে নাটোর ও পটুয়াখালীতে হামলার ঘটনা ঘটেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গুম খুন নির্যাতনের মধ্য দিয়ে সরকার আবারও দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে চাইছে। আরো জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দলের কেন্দ্রীয় নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্তত 10 জন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী শহরের হোটেল আল কায়সারের পেছনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত হামলায় আহত হন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। খবর পেয়ে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাগেরহাটে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। পরে পূর্ব নির্ধারিত সমাবেশ করতে না পেরে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় সংবাদ সম্মেলন করে বিএনপি। বাগেরহাটে আমরা কোন প্রোগ্রাম দীর্ঘদিন আমরা করতে পারি, যদি একটা সাধারণ আমাদের আহ্বায়ক কমিটির মিটিংও ডাকি আমাদের অফিসে, আমরা
পুলিশে আমাদের যে অভিযোগ খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, বন্দী অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় নিতে হবে সরকারকে। একজন মায়ের সন্তান হিসাবে আরেক মায়ের কাছে আকুল আবেদন, মিথ্যা মামলায় হিংসার বশবর্তী হয়ে আমাদের মাকে আর কারাগারে আটক রেখেন না। যদি অতি সত্বর মুক্তি না দেন, কোন দুর্ঘটনা ঘটে এই দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির সমাবেশে হামলা ও বাধার নিন্দা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষে কোনো আওয়াজ তুললে পরেই তারা যেন ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে, এই কারণে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। আমি এর তীব্র নিন্দাই শুধু জানাচ্ছি না, ঘৃণাই শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের উপরে বিএনপি পরজীবীর মতো ভর করেছে। দলটির কেন্দ্রীয় নেতার আতঙ্কে আছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন জোরদার হচ্ছে না। প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী ও সচিবরা সৎ থাকলে সেই মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করতে পারে না। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জন্মজয়ন্তী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার। সমাবেশ শুরু হওয়ার আগেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল ও স্লোগানে আলোচনা সভাকে জনসভায় পরিণত করে। আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে বলেন, বেগম জিয়ার মুক্তি করার দাবি জানিয়ে দেশকে আরও উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করে বলেন, বিএনপির নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই ক্ষমতায় আসার। বিএনপি জামাত এরা নির্বাচনকে ভয় পায়, এরা নির্বাচনে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসী দল। গণতান্ত্রিক চরিত্র এদের মধ্যে নাই, গণতান্ত্রিক চরিত্র নাই বলে তারা নির্বাচনকে ভয় পায়। বিএনপিকে বলতে চাই যে আপনারা এগুলি কিছু করে আপনাদের কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে সুস্থ রাজনীতি করেন, আগামী নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির আন্দোলনে জোর নেই। মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা এখন তারেক আতঙ্কে আছে। বিএনপির হাত, আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেক রহমানের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায়। এ সময় তিনি আরো বলেন, কোটা আন্দোলনে সবসময় ছিল তাদের উপরে বিএনপি পরজীবীর মতো ভর করেছে। বলে যে শিক্ষকের আন্দোলন, তার সাথে তারা আছে। কোটা আন্দোলন গতবারও ছিল, এবারও আছে। এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এছাড়া এখনকার সংবাদ রাত, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।